আমার মায়ের একটা আলমারির শখ ছিল, স্টিলের আলমারি। দুপাল্লার আলমারির একপাশে শাড়ি ঝুলিয়ে রাখা যাবে। যদিও ঝুলিয়ে রাখার মতো তার শাড়ি কখনো ছিল না, আমার সামান্য চাকুরে বাবা তাকে বছরে দুটো পরা সুতির কাপড় ছাড়া অন্য কাপড় কিনে দিয়েছেন বলে আমি অন্তত দেখিনি। সে কাপড় শুধু মা একা পেত না, দাদি আর দুই ফুফুও পেতেন। আলমারির আরেক পাশে অন্য সব কাপড় ভাঁজ করে কয়েকটা ভাগে রাখা থাকবে। সবসময় পরার কাপড় একটাই, শীতের সোয়েটারগুলো একটাই, নিচে লেপ কম্বলগুলো রাখা থাকবে। আলমারি খুললে একটা ন্যাপথলিনের ঘ্রাণ ভেসে আসবে। আমাদের জামা কাপড় রাখার জন্য বড় বড় দুটো ট্রাঙ্ক ছিল। একটাতে শীতের জামা কাপড় থাকতো, আরেকটাতে একটু ভালো জামা ধুয়ে মার দিয়ে ব্লু দিয়ে রাখা। একবার তিনি সংসার খরচ এদিক সেদিক করে কিছু টাকা জমালেন। আলমারির দাম কত হতে পারে সেটা তার ধারণার বাইরে ছিল। তখনকার সময়ে 4,000 টাকায় আলমারি পাওয়া যেত। মা জমিয়েছিলেন 1300 টাকা। সেই টাকা তিনি একটা পুটলির মধ্যে করে ভালো জামা কাপড় রাখা ট্রাঙ্কের এক কোণে রেখেছিলেন। বাবা কি খুঁজতে গিয়ে টাকাটা পেয়ে গেলেন। মাকে ডেকে খুশিতে গদগদ হয়ে বললেন, রাসু, ট্রাঙ্কে কিছু টাকা পাইলাম, তুমি রাখছো মনে হয়। মা উত্তর দিলেন, না। টাকা জমিয়েছেন এই লজ্জায় সংকুচিত হয়ে গেলেন। বাবা সেই টাকা দিয়ে দুই বোনের শ্বশুরবাড়িতে বাজার পাঠালেন। আর কি করলেন সেটা আমরা জানতে পারলাম না। আলমারির ফান্ড শেষ হয়ে গেল। তার বছর খানেক পরে বাবার বেতন সামান্য বাড়ল। বাবা ঠিক করলেন বাড়িতে একটা কাঠের সিন্দুক বানাবেন, লেপ তোষক রাখবেন, জামা কাপড়ও থাকবে। মা ক্ষীণ স্বরে বললেন, সিন্দুক তো এখন কেউ বানায় না, একটা স্টিলের আলমারি। ফুফুরা হাহা করে উঠল, মাটির মেঝে আলমারি রাখবা কেমনে, সিন্দুকই ভালো। মা হাল ছাড়লেন না। সিন্দুক সেই আরো 30 বছর আগে বানাতো সবাই। সিন্দুক আর আলমারির যুদ্ধে বাবা শোকেস কিনে নিয়ে এলেন। আমরা সবাই মহা খুশি। আমাদের বাড়িতে একটা শোকেস আছে। জলপিপার উপর শোকেস বসলো। শোকেসে আমরা জামা কাপড় রাখতে শুরু করলাম। মা কিছু বললেন না অবশ্য। বাবা মাকে ঢাকায় নিয়ে এসেছি। আমাদের দুই বোনের বাসায় তারা ইচ্ছে মতো থাকেন। মায়ের জন্য বড় একটা আলমারিও কিনেছিলাম, কিন্তু মা কেমন যেন নিস্পৃহভাবে দেখলেন, তেমন উৎসাহ দেখালেন না। বাবা বরং জোরে জোরে বলতে লাগলেন, দেখছো রাসু, আমার মেয়ে তোমার শখ পূরণ করে ফেলেছে, আমি পারি নাই তো কি হয়েছে। অদ্ভুত বিষয়, এখন আমি বাবার মেয়ে হয়ে গেলাম। অথচ যেদিন কলেজ পাশ করে খুলনায় ভর্তি হতে চেয়েছিলাম, সেদিন বাবা সহ সবাই মাকে বলেছিল, তোমার মেয়ে আরো পড়তে চাই, জজ ব্যারিস্টার বানাও তারে। আল্লাহ দিয়া মাথায় তুলছ, মাইয়া যুবতী শাসন করতে হয়, ঘরে রাখতে হয়, এরপর দেখবা পাকনা গজাইয়া গেছে। মা কিচ্ছু বলেননি সেদিন। ছুটি ছাটায় বাড়ি গেলে নিজের জমানো 400-500 টাকা লুকিয়ে হাতে দিয়ে দিতেন। বাড়ির অন্য সকলের ভাবখানা ছিল যেন সংসারে যা কিছু সমস্যা সব কিছুর পেছনে বুঝি মায়ের হাত। কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, মা রাখেনি ঠিক করে। কেউ অসুস্থ, মা খেয়াল করেনি। কিছু এলোমেলো, মা গোছায়নি। আমাদের বাড়িতে মা ছিলেন সবচেয়ে অবহেলিত মানুষ। যেন তার কোনো ইচ্ছে নেই, তার খিদে নেই, তার পছন্দ নেই, তার শখ নেই। আমি মাঝে মাঝে ভাবি, এভাবে এরকম অদৃশ্য হয়ে তিনি জীবন পার করে দিয়েছেন। সংসারের কোনো সিদ্ধান্ত নেওয়া হলে যে পারিবারিক মিটিং বসত, সেখানে মায়ের ভূমিকা উপস্থিত সদস্যদের চা নাস্তা দেওয়া, কে কে রাতে থাকবে তাদের ঘুমানোর বিছানা তৈরি করা, আর সকলের জন্য রান্না করা পর্যন্ত। বড় হবার পরে বাবাকে একদিন চেপে ধরলাম, কেন এত অবহেলা করেছো মাকে? তোমার মা বোন যে গুরুত্ব পেয়েছে সেটা আমার মা পায়নি কেন? বাবা উত্তর দিতে না পেরে বোকা বোকা হাসি দিয়েছিলেন। আমার সংসারে আমি অদৃশ্য হয়ে থাকি না, বরং সব বিষয়ে নাক গলায়, নিজের মতামত দিই, নিজের পছন্দ অপছন্দ জোর গলায় বলি। আমার মেয়ের কোনো সমস্যার জন্য তীর আমার দিকে তাক করা হলে আমিও সেটা ঘুরিয়ে সবার ভুলটা দেখিয়ে দিই। আমার মা সব দিয়েও নিজে অদৃশ্য হয়েছিলেন,
আমি সেটা কখনোই করব না, কখনোই না।